Hello, good morning, everyone. Hello, good morning. স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। টাইম তো হয়েছে না, আশা করি শুরু করতে পারি। যদিও তোমাদের উপস্থিতির সংখ্যা খুব কম আর কি, খুব কম সংখ্যক স্টুডেন্টই জয়েন করছে। আশা করি ইন দ্য মিন টাইম। স্যার একটু আগে একটা ক্লাস শেষ হইলো তো সবাই আস্তে আস্তে জয়েন দিবে। তোমাদের এর আগে ক্লাস ছিল 9:30 থেকে। জি স্যার। ক্লাস আছে স্যার? স্যার, আমি শেষ করার পরে তোমাদের আবার ক্লাস আছে নাকি 11টার দিকে? স্যার ক্লাস আছে 12টায়। 11:20 পর। স্যার আপনি শেষ করার পর একটা ক্লাস আছে। ওকে, কেটে কেটে আসছে। হ্যালো, জি স্যার। I'm having internet connection problem. স্যার আপনার কথা শুনতে পাচ্ছি না, কথা কেটে কেটে আসতেছে। Connection is very unstable today. আমার এখানে ইন্টারনেট কানেকশনের প্রবলেম মনে হচ্ছে। আমি মানে আনস্টেবল কানেকশন দেখাচ্ছে তো। It seems internet connection is not stable here. So, তোমরা কি এখন শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। হ্যালো, স্যার শুনতে পাই না। নেটওয়ার্ক প্রবলেম মনে হচ্ছে। এখানে একটা ইন্টারনেট কানেকশনটা খুব উইক, আনস্টেবল মনে হচ্ছে, বুঝছো? জাস্ট একটু ওয়েট করো, আমি ট্রাই করছি আবার।
এখন শুনতে পাচ্ছ? জি হ্যালো। স্যার, জি স্যার শুনতে পাচ্ছি। Okay, so I think we can start now and other student can join during this time. The voice is okay or I should be little more loud? You can hear me, right? So গতকালকে আমরা কোথায় শেষ করেছিলাম Slow মনে হয়ে আছে যায়। তোমাদের? সরি, কি বলছো? স্যার মাঝে মাঝে হ্যালো। একটু লো হয়ে যায়। আচ্ছা, আমি একটু রিকানেক্ট করতে চেষ্টা করছি, তুমি একটু wait করো। এখন কি শুনতে পাচ্ছ? Hello, are you listening to me? Can you Yes, hear sir. me? আর এখন শোনা যাচ্ছে? Yes, sir. Okay. তোমাদেরকে গতকালকে যেখানে শেষ করছিলাম মনে আছে তোমাদের কি কি পড়াইছে জি স্যার, গতকালকে? স্যার কালকে লাস্ট আমাদের কেউ নিউক্লিক একজন অ্যাসিড মেটাবলিজম, স্যার কালকে লাস্ট আমাদের নিউক্লিক অ্যাসিড মেটাবলিজম এটা পড়াচ্ছে। আচ্ছা, তোমাদেরকে কি কি পড়াইছিলাম তোমরা কি কেউ সামারি বলতে পারবা? এটা হচ্ছে আমি তোমাদেরকে বলতে হবে এজন্য বলছি না, তোমরা অ্যাকচুয়ালি কতটা কনফিডেন্ট আমি যেটা বলছি তোমরা শুনছো কিনা বা মাথায় রাখছো কিনা, স্যার কারণ আমি চাই না তোমরা মনে রাখো সবকিছু। হ্যাঁ, বুঝতে পারাটা গুরুত্বপূর্ণ। স্যার ফার্স্টলি আপনি মেটাবলিজম সম্পর্কে বললেন, তারপর ক্যাটাবলিজম, অ্যানাবলিজম এবং এটা যে তিনটা ধাপ, এই তিনটা ধাপ সম্পর্কে পড়াইছিলেন। তারপর কার্বোহাইড্রেট মেটাবলিজম সম্পর্কে আমাদের একটু বললেন যে অ্যাকচুয়ালি আমি এটা জানি কিনা। তারপর হচ্ছে নিউক্লিক অ্যাসিড মেটাবলিজম আচ্ছা আচ্ছা, কিছুটা রাইট। পড়াইছেন। তারপর ডিএনএ এক্সিলেন্ট আরএনএ সম্পর্কে এক্সিলেন্ট। হ্যাঁ, হালকা একটু ধারণা দিয়েছেন যে অ্যাকচুয়ালি ডিএনএ কি আর আরএনএ কি, এটাই। তো তোমরা তো এগুলা সম্পর্কে জেনেছো, রাইট? তো আর কিছু বলতে হবে আমাকে? অন্যদের স্যার তুমি আমার একা একটা বললা, অন্যদের কি মনে আছে? অন্যরা তোমরা দুই একজন একটু রেসপন্স করো, তোমাদের ক্ষেত্রে তো একই না? আমি বলছিলাম এটা তো সত্য নাকি? জি স্যার। স্যার আমার একটা কোশ্চেন ছিল। আহ, হ্যাঁ হ্যাঁ, করো। স্যার ফ্যাগোসাইটোসিস আর অ্যাপোপ্টোসিসের মধ্যে পার্থক্য কি? ওকে, ভেরি গুড কোশ্চেন। ফ্যাগোসাইটোসিস হচ্ছে তোমার একটা প্রক্রিয়া, হ্যাঁ। তো পার্থক্য যদি তুমি খুব বেশি বলো, যেটা ওয়েস্ট ম্যাটেরিয়ালস এর মধ্যে, ফ্যাগোসাইটোসিস এক ধরনের ইমিউন রিয়াকশন আর কি, হ্যাঁ। আর অ্যাপোপ্টোসিস, দুইটার মধ্যে পার্থক্য আছে, হ্যাঁ। এটা প্রসেসটার মধ্যে পার্থক্য। অ্যাপোপ্টোসিস প্রোগ্রাম সেল ডেথ বা মানে তোমার হচ্ছে, তোমরা কি সেলুলার সিনোসিস সম্পর্কে তোমাদের কোনো আইডিয়া নাই আমার ধারণা? সেলুলার সিনোসিস বুঝো? তো নো স্যার। অ্যাপোপ্টোসিস হচ্ছে আমাদের যেসব অপ্রয়োজনীয় সেল গুলা থাকে, রাইট? সেল বা মানে একটা সেল বা টিস্যু যখন ইনজুর্ড হয়ে যায় বা অপ্রয়োজনীয় হয়ে যায়, ভেরি ওল্ড হয়ে যায়, তখন সেইগুলোর যে প্রোগ্রাম সেল ডেথ, সেটা হচ্ছে অ্যাপোপ্টোসিস। আর ফ্যাগোসাইটোসিস নট অনলি সেল ইট, মানে এইটা হচ্ছে তোমার ইপিটপ হতে পারে। ইপিটপ তো বোঝো নাকি? ইপিটপ সম্পর্কে ধারণা আছে? নো স্যার। ইপিটপ ধরো তোমার বাইরে থেকে কোনো ফরেন পার্টিকেল হতে পারে। ধরো তোমার অ্যান্টিজেন জানো, অ্যান্টিজেন তো জানো, রাইট? তো কোনো একটা লার্জ মলিকুলের একটা যে অংশটা হচ্ছে ফরেন মলিকুল হিসেবে টার্গেট করে, যেখানে অ্যান্টিবডি বাইন্ড করে একটা নির্দিষ্ট জায়গাতে, না অ্যান্টিজেনের এগেইনস্টে যেখানে অ্যান্টিবডি বাইন্ড করে, তারপর
সেটাকে নিউট্রাল করে ফেলে এবং বডি থেকে বের করে দেয় বা ইমিউন অ্যাক্টিভিটি শুরু হয়, রাইট? ওইটাকে যে অংশটাতে বাইন্ড করে বা যে অংশটাকে টার্গেট করে আননোন মলিকুল হিসেবে রিকগনাইজ করে, এই প্রত্যেকটা অংশকে বলা হয় ইপিটপ, অ্যান্টিজেন টার্গেট সাইট যেটা। হ্যাঁ, তো ফ্যাগোসাইটোসিস হচ্ছে এক ধরনের, মানে নট অনলি প্রোগ্রাম সেল ডেথ, অ্যাপোপ্টোসিস না, কিন্তু ফ্যাগোসাইটোসিস হচ্ছে তোমার এরকম ফরেন পার্টিকেল, আননোন ম্যাটেরিয়ালস, প্রোটিন, হ্যাঁ, হরমোন যেগুলো আননোন সেগুলোকে বের করে দেওয়া, এটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস। তো ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়াটার মধ্যে পার্থক্য এটা হচ্ছে, তোমরা এন্ডোসাইটোসিস, এক্সোসাইটোসিস জানো? স্যার ক্যান ইউ রিমেম্বার? এন্ডোসাইটোসিস মানে কোষের ভেতরে ভক্ষণ করে, মানে কোন একটা জীবাণু নিয়ে সেটাকে কোষের ভেতরে যে রাসায়নিক উপাদান এক্সেলেন্ট, থাকে এক্সেলেন্ট। সেগুলা দিয়ে হ্যাঁ, বিনাশ করে ফেলা। আর এক্সোসাইটোসিস হচ্ছে হ্যাঁ, কোষ থেকে ওই রাসায়নিক পদার্থ দিয়ে মানে কোষের বাইরে কোন একটা জীবাণুকে ধ্বংস করে ফেলা। রাইট, হ্যাঁ, রাইট। ফ্যাগোসাইটোসিসটা হচ্ছে এই প্রক্রিয়া যেখানে তুমি এন্ডোসাইটোসিস বলতে পারো, কিন্তু এই এন্ডোসাইটোসিস আর অ্যাপোপ্টোসিসটা হচ্ছে ডিফারেন্ট প্রক্রিয়া। ফ্যাগোসাইটোসিস হচ্ছে এক ধরনের তোমার হচ্ছে এন্ডোসাইটোসিস প্রসেস, হ্যাঁ, যে যে কোনো আননোন, মানে আননোন হতে পারে, নন হতে পারে, এটা হচ্ছে বডির মধ্যে অপ্রয়োজনীয় মলিকুলস গুলাকে মানে এনগালফ করে, মানে এন্ডোসাইটোসিস প্রসেসের মাধ্যমে ভিতরে নিয়ে ওইটাকে কিল করে তারপর হচ্ছে এলিমিনেশন প্রক্রিয়াতে হেল্প করা। হোয়াইল অ্যাপোপ্টোসিস হচ্ছে তোমার যে সেলটা ইনজিউর্ড হয়েছে, যে সেলটার প্রয়োজন নাই, সেই সেলটাকে কিল করে, মানে ড্যামেজ করে দিয়ে তারপরে এলিমিনেশন করা। সেখানেও কিন্তু নিউক্লিক অ্যাসিড আছে, রাইট? ডিএনএ যেটা আছে, তো সেগুলোও কিন্তু মেটাবলিক প্রসেসের মধ্যেই হয়। হ্যাঁ, তো স্যার এটা হচ্ছে জাস্ট তোমরা জানো যে ফ্যাগোসাইটোসিস। হুম, বলো। স্যার আরেকটা কোশ্চেন করি। স্যার যদি কোনো মানে অ্যাপোপ্টোসিস না ঘটে তাহলে কি ওই সেলগুলা থেকে ক্যান্সার সৃষ্টি হয়? হুম, মানে আমরা তো জানি স্যার ক্যান্সার সেল গুলো ওকে। ধ্বংস হয়ে যায় আর কি। যদি অ্যাপোপ্টোসিস না ঘটে মানে জেনেটিক্যালি মৃত্যু যদি না ঘটে ঠিকঠাক মতো, তাহলে কি ওই ডেড সেল গুলা থেকে কি পরবর্তীতে প্রলিফারেশন ঘটে ক্যান্সার সৃষ্টি হয়? ডেথ সেল কখনোই প্রলিফারেশনে যেতে পারবে না। ডেথ সেল সেটা ডেথ। হ্যাঁ, তো তোমার বডিতে ও। যদি বডি থেকে যে এলিমিনেশন প্রসেসটা যদি না থাকে, হুম। তাহলে তোমার বডিতে যেহেতু এই ম্যাটেরিয়াল গুলা থেকে যাচ্ছে, থেমে যাচ্ছে। জি স্যার। Just 30 seconds. হ্যালো, শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যালো, জি স্যার। আমার ছেলেটা আসছিল মাঝখানে, ডিস্টার্ব করতো। এনিওয়ে, তো তোমরা যেটা জানো সেটা হচ্ছে, তো আমাদের সেলের থেকে কিছু যে আনওয়ান্টেড ম্যাটেরিয়ালস বা আনওয়ান্টেড মলিকুলস বের করে দিতে হয় এই কারণেই, কারণ এটা আমাদের বডিতে টক্সিক। যেটা প্রয়োজন হয়, ধরো নিউক্লিক অ্যাসিড, আফটার ড্যামেজ নিউক্লিক অ্যাসিড আছে, নিউক্লিক অ্যাসিড হচ্ছে ফর এক্সাম্পল, হ্যাঁ, নিউক্লিক অ্যাসিডটা আমাদের বডি থেকে সাধারণত ব্রেকডাউন হবে। ব্রেকডাউন হয়ে প্রথমে কি ফসফেট গ্রুপ রিমুভ হবে, তারপরে হচ্ছে তোমার নিউক্লিওসাইড যেটা থাকবে, নিউক্লিওসাইডটা ব্রেকডাউন হবে ডিঅ্যামিনেজ এনজাইম দ্বারা। ধরো অ্যাডিনোসিন ডিঅ্যামিনেজ বলছিলাম, তো গুয়ানোসিন ডিঅ্যামিনেজ, এখান থেকে হাইপোজেনথিন হবে, তারপরে জ্যানথিন হবে, তারপরে হচ্ছে অ্যামোনিয়াম হবে। তো অ্যামোনিয়ামটা হচ্ছে ইউরিয়া সাইকেল যেটা আমরা বলি আমাদের বডিতে, ইউরিক অ্যাসিড রূপান্তর হবে। তো ইউরিক অ্যাসিডের রূপান্তর হয়ে আমাদের বডি থেকে বের হয়ে যাবে। এখন কোন ফর্মে বের হবে এটা ডিপেন্ড করে আমরা মানে কোন শ্রেণীর প্রাণী, রাইট? মানুষে হয়তো ইউরিয়া হয়ে বের হবে, অন্য প্রাণীতে হয়তো জাস্ট ইউরিক অ্যাসিডটা একটু অন্য ফর্মে বের হবে, রাইট? এটাই হচ্ছে মেটাবলিজম। এখন কোনো কারণে যদি এই এক্সক্রিশন প্রসেসে, মানে তোমার যেটা বললা, তোমার কোশ্চেন যেটা ছিল, যদি এই এক্সক্রিশনটা ঠিক মতো না হয়, রাইট, তখন আমাদের বডিতে কি ধরনের প্রবলেম হবে সেটা হবে, এটা ক্যান্সার হবে না, এটার জন্য ক্যান্সার হবে না, কিন্তু যা হতে পারে সেটা ক্যান্সারের চেয়ে ভয়াবহ হতে পারে। হ্যাঁ, সেটা কি রকম? যেহেতু ফর এক্সাম্পল এই যে নিউক্লিক অ্যাসিডের থেকে অ্যামোনিয়াম তৈরি হয়, রাইট, বা অন্য মলিকুল, সেগুলো আমাদের বডির জন্য খুব টক্সিক। হ্যাঁ, তো টক্স
যেমন আমাদের বডিতে যদি কিছু ইয়া আছে, বায়োমলিকুলস আছে না, তোমরা তো জানো যে ইউরিনে একটা একটা স্ট্যান্ডার্ড লেভেল ইয়া থাকে, রাইট? অ্যামাউন্ট থাকে, ক্রিয়েটিনিন অ্যামাউন্ট থাকে, বিলিরুবিন অ্যামাউন্ট থাকে, রাইট? তো এগুলো আমাদের বডি থেকে বের হয়ে যেতে হয়। এটা হচ্ছে মানে এলিমিনেশন প্রসেস, রাইট? আমাদের বডিতে সেগুলো যদি ঠিকমতো না হয় তাহলে মানে based on the particular molecules that will be aggregated, right, deposited in our body will be very toxic. তো তোমরা জাস্ট ধরে রাখো যে এটাতে ব্রেইন ড্যামেজ হতে পারে, রাইট? তারপরে ইভেন মানুষের ডেথও হতে পারে। হ্যাঁ, তো ব্রেইনের পিএইচ চেঞ্জ হয়ে যেতে পারে, তারপরে কিডনি ড্যামেজ হতে পারে, রাইট? কারণ যেহেতু এটা এটা নির্ভর করতেছে কোন ধরনের এনজাইমের ডেফিসিয়েন্সি আছে, অ্যাবনর্মালিটি যেহেতু, রাইট? বের হতে পারছে না, সেটা কোন কারণে বের হতে পারছে না, তোমাদের এই ক্লাসের শেষে আমি সেটা আসলে দুই একটা কথা বলবো। হুম, মানে যে অ্যাবনর্মালিটিসটা কোথায়, শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। আর তোমরা যেটা তোমার যেটা কোশ্চেন সেটা হচ্ছে ক্যান্সার সেল যাবে কিনা, এটা হচ্ছে ডিফারেন্ট প্রসেস। ক্যান্সার সেল হচ্ছে তোমার প্রলিফারেশনটা খুব বেশি হয় ক্যান্সার সেলে, রাইট? তো তোমরা তো সেল সাইকেল পড়ছো আমার ধারণা, আমি অ্যাকচুয়ালি ভুলে গেছি, এইচএসসি জি পরে স্যার। তো তোমরা এখানে সেল সাইকেল পড়ো না, এইচএসসি তে হয়তো তোমরা পড়ছো সেল সাইকেলে কিছু ইয়া আছে তোমার। আমি দাঁড়াও দেখি আমার এখানে স্লাইডে তোমাদের জন্য রাখছিলাম কিনা। হ্যাঁ, একটা স্লাইড আছে, দেখতে পাচ্ছ এখানে? জি স্যার। তো সেল সাইকেল তার মানে হচ্ছে, আমি তোমাদেরকে পরে কিছু বলবো ইন জেনারেল, এখন একটু হাইপোথিসিস করে আসি তোমাদেরকে কি কি করতে হবে আর কি এখানে। তো যেটা বলছিলাম, পিউরিন এন্ড পাইরিমিডিন বেস গুলা, যেখানে তোমার হচ্ছে এগুলা তো নিউক্লিক অ্যাসিড, রাইট? তাহলে নিউক্লিক অ্যাসিড কি তোমরা কি সবাই কি মানে কিছু না কিছু বলতে পারবা নিউক্লিক অ্যাসিড সম্পর্কে? নিউক্লিক অ্যাসিডটা কি জিনিস, এটা কি খায় নাকি অন্য কিছু করে? স্যার এটা একটা জেনেটিক ম্যাটেরিয়ালস যেটা মানে বংশগতি নির্ধারণ করা হয় বা না, বংশগতির ধারক নাকি, ধারক ও বাহক? জি স্যার। হ্যাঁ, এটা একটা ব্যাপার। আর কিছু অন্য কেউ একজন বলো তো। কারণটা হচ্ছে তোমাদেরকে নিউক্লিক অ্যাসিড মেটাবলিজম পড়ছি, তোমরা নিউক্লিক অ্যাসিড সম্পর্কে কিছু না কিছু বলবা, এটাই স্বাভাবিক। এবং যা কিছু পড়ো আর যাই করো, তোমাদের নিউক্লিক অ্যাসিড সারা জীবনভর মাথার মধ্যে রাখা লাগবে। তোমরা যদি মানে তোমাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ডের সাথে কনসিস্টেন্ট কোনো প্রফেশনে যাও, সেটা টিচিং হতে পারে, সেটা অন্য জব হতে পারে, মেডিসিন ইন্ডাস্ট্রি হতে পারে, রাইট? লাইক ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি হতে পারে, বায়োটেকনোলজি হতে পারে। তোমরা তো জানো তোমাদের কোন কোন ফিল্ডে জবের জন্য অপরচুনিটি আছে, রাইট? তো তোমরা যদি তোমাদের রিলেটেড ফিল্ডে জব করো, তোমাদেরকে এগুলো নিয়ে কথা বলতে হবে। তো ইউজুয়ালি তোমরা সবাই যেটা বলছো সবই ঠিক আছে, নিউক্লিক অ্যাসিড লাইক দ্য বিল্ডিং ব্লক, রাইট? বিল্ডিং জি ব্লক অফ স্যার। দ্য জেনেটিক ম্যাটেরিয়ালস আর জেনেটিক কম্পোনেন্টস, রাইট? তো জেনেটিক কম্পোনেন্ট বলতেছি, এটা হচ্ছে ফুল সেট অফ জেনেটিক ম্যাটেরিয়ালস। তার মধ্যে নিউক্লিক অ্যাসিড হচ্ছে স্মল বিল্ডিং ব্লক, রাইট? যেগুলো জি হচ্ছে স্যার। আমাদের জেনেটিক ইনফরমেশন গুলা ক্যারি করে, জি রাইট? স্যার, প্রোটিন সিনথেসিসে হ্যাঁ, সাহায্য করে। এবং সাহায্য সাহায্য করার কথাটা একটু অন্যভাবে বলো। জি ঠিক স্যার। আছে, তোমার কথাও ঠিক আছে, মানে জেনেটিক ইনফরমেশন ক্যারি করে, যে জেনেটিক ইনফরমেশনটাকে এনকোড করে, তার মানে যার ইনফরমেশনটা যেটা আছে সেটাই হচ্ছে ট্রান্সলেশন করে ওই জেনেটিক কোডটা, মেসেজটা, রাইট? তুমি যখন তোমার বন্ধুকে একটা মেসেজ দাও, যদি সেই মেসেজ অনুযায়ী সে কাজ করে, রাইট, তার মানে তুমি মেসেজ ক্যারিয়ার, হেল্প করছো না। তো তোমার ওই ইনফরমেশনটা এনকোড করে অন্য অন্য এনজাইম বা প্রোটিন তারা করবে কি, ওই ডিএনএ থেকে তোমার হচ্ছে মেসেঞ্জার আরএনএ, মানে মেসেজ ক্যারি করবে, মেসেঞ্জার আরএনএ থেকে তারপরে সেখানে প্রোটিন সিনথেসিস হবে। তো প্রোটিন সিনথেসিস হওয়ার জন্য বেসিক্যালি প্রোটিনের বিল্ডিং ব্লক গুলো হচ্ছে কি, মানে তোমার মৌলিক যে ইয়াটা হচ্ছে উপাদান, সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, রাইট, প্রোটিনের। জি তো স্যার। যে মেসেজ ক্যারি করার অর্থ হচ্ছে কোন অ্যামাইনো অ্যাসিডটা কনসিকুয়েন্সিয়ালি কোন অ্যামাইনো অ্যাসিডের পাশে আসবে, মানে ওয়ান বাই ওয়ান, রাইট? কারণ এই প্রোটিন গুলা তো লং পেপটাইড অফ অ্যামাইনো, মানে পলিমার অফ অ্যামাইনো অ্যাসিড, তাই তো?
বা পলিমার অফ পেপটাইড। পেপটাইড হচ্ছে তোমার তো অ্যামাইনো অ্যাসিডের পলিমার, তাই তো? জি স্যার। তো সেখানে এই অ্যামাইনো অ্যাসিড গুলা কোথা থেকে আসবে? যে যে কোনো অ্যামাইনো অ্যাসিড অন বাই অন এসে অ্যাড হবে না, কারণ হচ্ছে ওই একটা ডিএনএ মলিকুল বা ডিএনএ কে সে হচ্ছে তোমার টেমপ্লেট হিসেবে ইয়া করবে। এটাকে প্রথমে আমরা বলি, পরে তোমাদেরকে আমি এরপরে পড়াবো, সেটা হচ্ছে রেপ্লিকেশন বা ট্রান্সক্রিপশন কিভাবে হয়। তো ডিএনএ থেকে মেসেঞ্জার ক্যারি করবে এমআরএনএ এর মাধ্যমে, যেখানে এমআরএনএ তে তোমার নিউক্লিওটাইড সিকোয়েন্স থাকবে, রাইট? জি নিউক্লিওটাইড স্যার। নিউক্লিওটাইড সিকোয়েন্সের মধ্যে কি আছে? অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন। সাইটোসিন, থাইমিন। হ্যাঁ, হ্যাঁ। তো এই মলিকুল গুলার কোন অ্যামাইনো অ্যাসিডটা কোড করবে, এটা এটা কিন্তু ফিক্সড, একটা লাইব্রেরির মতো। হ্যাঁ, হ্যালো। জি জি স্যার, স্যার। বলুন। তো সেই ক্ষেত্রে এই যে ফিক্সড ইনফরমেশনটা ক্যারি করা এবং ট্রান্সফার হওয়া, ট্রান্সলেট মানে যেহেতু কোন মানে তোমার হচ্ছে জেনেটিক যে সিকোয়েন্স গুলা থাকবে, হ্যাঁ, ডিএনএ মানে তোমার হচ্ছে নিউক্লিক অ্যাসিড বেস গুলা, সেই বেস গুলা কোন তিনটা বেস কোন অ্যামাইনো অ্যাসিডকে কোড করবে মানে সে হচ্ছে ইয়া করবে, ফর্ম করবে, সেটা হচ্ছে ফিক্সড। এবং এই ফিক্সড তোমার হচ্ছে কোড করা মানে কোডিং সিস্টেম, রাইট? ফিক্সড কোডিং সিস্টেম ফর ইচ নিউক্লিক অ্যাসিড, রাইট? Particularly three nucleic acid, three bases together, right? That encode for protein are very much fixed, right? এই 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 যে সিস্টেমটা, এটাকে বলা হয় জেনেটিক কোড। হ্যাঁ, তো জেনেটিক কোড আমার ধারণা তোমরা মনে হয় পড়ে এসেছো, রাইট? যে জেনেটিক কোড কি জিনিস, তোমাদের একটা টেবিল আছে, যে এটা আমি তোমাদের পরে দেখাবো। হ্যাঁ, যে কোন কোন তিনটা বেজ মিলে কোন কোন অ্যামাইনো অ্যাসিড হয়, এটা তোমরা জেনেটিক কোড। এবং প্রতি তিনটা নিউক্লিওটাইডকে বলা হয় কোডন, রাইট? জি স্যার। হ্যাঁ, তো যখন এই তোমার হচ্ছে ডিএনএ কোড করা হয়, ডিএনএ তো খুব সহজ। এনিওয়ে, এগুলো আমি মনে হয় একটু বেশি বলছি, কারণ ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন আমি তোমাদেরকে এটা পড়াবো। ওইটাও তোমাদের, যেহেতু তোমাদেরকে বলছি অ্যানাবলিজম ও মেটাবলিক প্রসেসের পার্ট। অ্যানাবলিজম হচ্ছে কিভাবে সিনথেসিস হয়, রাইট? তো তোমাদেরকে তো সেই ক্ষেত্রে আমি রেসপন্সিবল, আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে ডিএনএ আর এনএ সিনথেসিস হয়। তো এই প্রসেসটা কি? বেসিক্যালি ট্রান্সক্রিপশন অ্যান্ড রেপ্লিকেশন, মানে ডিএনএ থেকে ডিএনএ সিনথেসিস হয়, এটা একটা ব্যাপার। তো সেটা তোমাদেরকে আমি বলবো, আর তারপরে ট্রান্সক্রিপশন পড়াবো যে ডিএনএ থেকে কিভাবে মেসেঞ্জার আরএনএ তৈরি হয়, রাইট? তারপরে সেখান থেকে কিভাবে প্রোটিন কোড করে, সেটা ট্রান্সলেশনের পার্ট। তো ট্রান্সলেশনটা প্রোটিন সিনথেসিস, নট নিউক্লিক অ্যাসিড, হোয়াটএভার। তোমাদের বেসিকের জন্য আমি একটা ওভারঅল ধারণা দিব, ঠিক আছে? ক্লিয়ার? তো তোমাদেরকে আগে, হ্যালো, ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন সো ফার? নো স্যার। ওকে, তো তোমরা এখন জানো তো মেটাবলিজম কি, এটা তোমরা জানো, রাইট? Any metabolic reaction that occurs in the body and involved in the cellular process, including apoptosis, phagocytosis, right? Protein synthesis, fatty acid biosynthesis, right? And hormone synthesis, whatever. তো এই সিনথেসিসটা হচ্ছে অ্যানাবলিজম, এন্ড ব্রেকডাউন অফ লার্জ মলিকুল টু গেট এনার্জি, এটা হচ্ছে ক্যাটাবলিজম, আর এলিমিনেশন প্রসেস লাইক অ্যাপোপ্টোসিস আর ফ্যাগোসাইটোসিস প্রসেস, রাইট? এরপরে পার্টিকুলারলি নিউক্লিক অ্যাসিড, তোমরা জানো যে এটা হচ্ছে আমাদের বডির যে জেনেটিক ম্যাটেরিয়াল আছে, কম্পোনেন্ট আছে, তার ভেরি বিল্ডিং ব্লক, মিন্স ভেরি টার্মিনাল ইউনিট, নিউক্লিক অ্যাসিড, রাইট? তো এই নিউক্লিক অ্যাসিড হচ্ছে মানে তোমার জেনেটিক কম্পোনেন্ট, যেগুলো আছে ইনফরমেশন ক্যারি করে ফ্রম ওয়ান জেনারেশন টু অ্যানাদার জেনারেশন, রাইট? এবং সেই ইনফরমেশন গুলো হচ্ছে করে, ট্রান্সলেট করে, like that information is used to synthesize proteins, right? Hormones and other molecules, right? That's all. এবং এই নিউক্লিক অ্যাসিডটাই আমাদের শরীরে সিনথেসিস, মানে তিনটা ওয়েতেই মেটাবলিজম হতে পারে। তার মানে হচ্ছে একটা হচ্ছে সিনথেসিস করা আমাদের প্রয়োজনে বডিতে ডিএনএ এন্ড আরএনএ, অথবা হচ্ছে এগুলো ব্রেকডাউন করে হয়, রাইট? স্মল নিউক্লিওটাইডস হয়, স্মল নিউক্লিওটাইডের থেকে বেজ হয়,
যে বেসগুলো হচ্ছে ফার্দার আমাদের বডির প্রয়োজনের ক্ষেত্রে ফার্দার ডিএনএ বা আরএনএ সিনথেসিসের জন্য ইউজ হবে, রাইট, রিফর্ম করবে। নতুবা এই বেসগুলো বিভিন্ন মেটাবলিক এনজাইমের দ্বারা ভেঙে ইউরিক অ্যাসিডে রূপান্তর হয়ে বডি থেকে বের হয়ে যাবে। তার মধ্যে একটা প্রসেস হচ্ছে এই ইউরিক অ্যাসিড ইউরিয়া সাইকেল, রাইট, বেসগুলো ভেঙে অ্যামোনিয়া হয় বেসিক্যালি ইউরিক অ্যাসিড হয়ে বের হওয়ার আগে, রাইট। সেই অ্যামোনিয়ামটা হচ্ছে আমাদের বডির জন্য টক্সিক। যদি ঠিকমতো ওই যে একটা কোশ্চেন করছিল যে বের না হলে কি হবে, এটা কি ক্যান্সার কার্সিনোজেনিক হবে কিনা, কার্সিনোজেনিকও হতে পারে কিন্তু সেটা ডিরেক্ট না, ইনডিরেক্ট। ধরো এমন কোনো প্রসেস বডিতে ঠিকমতো চলতে পারছে না, কোনো মেটাবলিজম ঠিকমতো চলতে পারছে না, তার মানে ওই সেলটা আর নর্মাল ফাংশন করতে পারবে না টক্সিসিটির কারণে। তো যেহেতু নর্মাল ফাংশন করতে পারবে না, সে হচ্ছে তার নর্মাল ক্যারেক্টারিস্টিক্স হারাইয়া সে তার হচ্ছে অ্যাবনর্মাল ক্যারেক্টারিস্টিক্স গেইন করতে পারে। সেটা হচ্ছে হাইপার প্রলিফারেটিভ ফাংশন, যেটা ক্যান্সার সেলের একটা ক্রাইটেরিয়া, ঠিক আছে। তো আমরা সেই ওই লেভেলের স্টাডিতে এখন যাব না, ঠিক আছে। বাট সে সরাসরি ক্যান্সার ফর্ম করবে না, বাট ক্যান্সার ফর্ম করার জন্য হেল্প করবে, এতটুকু জেনে রাখো, রাইট। শুনছো তো, আমাকে ওকে শুনতে স্যার। পাচ্ছ? হুম। দেন সেই ইউরিক অ্যাসিড হিসেবে আমাদের বডি থেকে বের হয়ে যাবে, এটা হচ্ছে ফ্যাক্ট। এখন এইখানে তোমরা আরেকটু ডিপলি তোমাদেরকে বলবো কিনা জানি না। তো ডিএনএ বা আরএনএ ব্রেকডাউনের ক্ষেত্রে যে ডিগ্রেডেশন হয়, রাইট, পিউরিন বা পাইরিমিডিন বেস, এটা হচ্ছে ভেরি মাস কন্টিনিউয়াস প্রসেস এবং হতেই থাকবে। তো এই হওয়ার ক্ষেত্রে কিছু এনজাইমের প্রয়োজন। সাউন্ড অনেক লো। সরি, শুনতে পাচ্ছ না তাই? জি স্যার, এখন পাচ্ছি, তখন অনেক আস্তে শোনা যাচ্ছিল। আচ্ছা, তো পিউরিন এন্ড পাইরিমিডিন ডিএনএ আরএনএ সম্পর্কে তোমরা জানো। আর যেভাবে পিউরিন আর হচ্ছে পাইরিমিডিন, ধরো এই নিউক্লিক অ্যাসিড বেস গুলা কিভাবে তোমার হচ্ছে ডিগ্রেড হচ্ছে, তোমাদের আগের ইয়াতে আমি ইন জেনারেল দেখাইছি এখানে কি হয়। আর ডিএনএ আরএনএ ভেঙে নিউক্লিওটাইড, নিউক্লিওসাইড। আচ্ছা, এইখানে আমি লিখি নাই, হ্যাঁ, এটা আমি হচ্ছে তোমার ওয়েবসাইট থেকে এই ফিগারটা নিছি। তো নিউক্লিওটাইড আর নিউক্লিওসাইড আলাদা করে দেখাইছে, আমি আলাদা করে দেখাইতাম না। তোমরা সিম্পলি মাথায় রাখো ডিএনএ আরএনএ ভেঙে নিউক্লিওটাইড বেস হয়, সেই নিউক্লিওটাইড বেস ফার্দার এনজাইম দ্বারা ডিগ্রেড হয়ে ইউরিক অ্যাসিড হয়। এখন তোমাদেরকে মনে হয় আমি বলছিলাম নিউক্লিওটাইড এবং নিউক্লিওসাইডের মধ্যে পার্থক্যগুলো কি, রাইট? ভেরি সিম্পল। নিউক্লিওটাইড বেস গুলা যে নিউক্লিক অ্যাসিড যে জেনেটিক ম্যাটেরিয়ালস বলতেছিলাম, বিল্ডিং ব্লক, এই বিল্ডিং ব্লক জেনেটিক ম্যাটেরিয়ালস হচ্ছে 3 ধরনের মলিকুল দ্বারা তোমার হচ্ছে ইয়া হয়, রাইট, কম্বিনেশন অফ 3 টাইপস অফ মলিকুলস। স্মল, সেটা হচ্ছে টার্মিনাল মলিকুল। সেটা কি হতে পারে? একটা হচ্ছে সরাসরি তোমার হচ্ছে নিউক্লিক অ্যাসিড বেস গুলা হচ্ছে কি অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, এবং আরএনএ এর ক্ষেত্রে একটা ইউরাসিল আছে, রাইট। কিন্তু হ্যাঁ, কিন্তু এইটার সাথে হচ্ছে তোমার একটা 5 কার্বন পেন্টোজ সুগার আছে, রাইট, রাইবোজ বলে নাকি। জি স্যার। তো রাইবোজের সাথে যখন এটা বাইন্ড করে তাকে তখন এটাকে বলা হয় জাস্ট নিউক্লিওসাইড। আর এর সাথে যখন ওই যে তোমার ফসফেট গ্রুপ আছে না, তোমরা এই ফিগারটা দেখতে পাচ্ছ? হ্যালো, তোমরা কি আমার স্লাইডটা দেখতে পাচ্ছ এখন? জি স্যার। জি হ্যাঁ, স্যার, বাম দেখা পাশে যাচ্ছে। দেখো, হ্যাঁ, ফসফেট 1, ফসফেট 2, ফসফেট 3, মানে 3 ফসফেট, এখানে ট্রাইফসফেট আছে অ্যাকচুয়ালি। আর একটা যে 5 কার্বন যে রিং দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় হচ্ছে রাইবোজ সুগার। পেন্টোজ পেন্টোজ সুগার বলে আর কি, 5 পেন্টোজ সুগার, 5 কার্বন সুগার বলে আর কি, হ্যাঁ। তো আর হচ্ছে সাথে একটা নিউক্লিওটাইড বেস, সেটা অ্যাডিনিনও হতে পারে, গুয়ানিনও হতে পারে, রাইট। তো রাইবোজের সাথে যখন থাকে তখন এটা অ্যাডিনোসিন, গুয়ানোসিন, আর হচ্ছে তোমার তোমার এই ট্রাইফসফেট, ডাইফসফেট, ফসফেট গ্রুপ সাথে থাকলে তখন নিউক্লিওসাইডটাকে বলা হয় নিউক্লিওটাইড, হ্যাঁ। যখন এই ফসফেট গ্রুপগুলো অন বাই ভেঙে যায়, সে মানে মনোফসফেট, যেটা যদি একটা ফসফেট গ্রুপও থাকে তখনও কিন্তু নিউক্লিওটাইড। 2টা থাকলেও নিউক্লিওটাইড, 3টা থাকলেও নিউক্লিওটাইড। কিন্তু ফসফেট গ্রুপ যখন রিমুভ হয়ে যায় ব্রেকডাউনের ক্ষেত্রে, প্রথমে ফসফেট রিমুভড হয়, রাইট, তখন এটা নিউক্লিওসাইড হয়, তারপরে রাইবোজ সুগার ব্রেকডাউন হয়, এবং ফাইনালি নিউক্লিক অ্যাসিড বেস গুলা থাকে। সেই বেস গুলার ক্ষেত্রে তোমার হচ্ছে ওই যে ডিঅ্যামিনেজ এনজাইম গুলো আছে, যেটা হচ্ছে তোমার দেখছো তো তোমার সবগুলা নিউক্লিক অ্যাসিডের সাথে অ্যামিন গ্রুপ আছে, রাইট? আছে কি? জি স্যার। তো এই অ্যামিন গ্রুপ তোমরা তো অলরেডি এর মধ্যে পড়ে থাকতে পারো, যদি প্রোটিন মেটাবলিজম পড়ে থাকো, ওখানে ডিঅ্যামিনেশন রিঅ্যাকশন পড়েছো। ওকে, তোমরা যদি প্রোটিন মেটাবলিজমে নাও পড়ো, আমার ধারণা তোমরা হচ্ছে যখন এইচএসসি তে
পড়ছো কিনা জানি না, ডিঅ্যামিনেশন পড়োনি রাইট? ডিঅ্যামিনেশন রিঅ্যাকশন পড়া নাই তোমাদের আই গেস, যদি তোমাদের না বলে থাকে। তো প্রোটিন মেটাবলিজমে ডিঅ্যামিনেশন রিঅ্যাকশন আছে রাইট, মানে অ্যামিন গ্রুপ ট্রান্সফার করার জন্য। তো এই ক্ষেত্রে হচ্ছে যদি ফর এক্সাম্পল অ্যাডিনোসিনের ক্ষেত্রে অ্যাডিনোসিন ডিঅ্যামিনেজ, অ্যাডেনিনের ক্ষেত্রে রাইট, গুয়ানোসিন ডিঅ্যামিনেজ, এই ডিঅ্যামিনেজ এনজাইমটা হচ্ছে তোমার এই ইয়া করে আহ, তোমার এই পিউরিন বেস গুলাকে রাইট প্রথমে তোমার ইউরিক অ্যাসিডে কনভার্ট করবে, কিন্তু একটা ধাপে হবে না রাইট, কয়েকটা ধাপের ইয়া হবে। তো ফার্স্ট ধাপে কি হবে, তোমার এই নিউক্লিওটাইডেস, নিউক্লিয় মানে তোমার হচ্ছে যে সাইক্লিক নিউক্লিয়াস না, তো জাস্ট 5 প্রাইম নিউক্লিওটাইডেস যেটা আছে, নিউক্লিওটাইডেস করবে কি, নিউক্লিওটাইডটাকে ব্রেকডাউন করবে, ঠিক আছে। তারপরে নিউক্লিওটাইড ফসফেট গ্রুপ রিমুভের পরে যেটা হবে থাকবে, সেটা থাকবে হচ্ছে নিউক্লিওসাইড রাইট, নিউক্লিওসাইড থেকে অ্যাডিনোসিন রাইট, দেন ইয়া হবে ডিঅ্যামিনেশন রিঅ্যাকশনের মাধ্যমে হাইড্রোলাইজড হয়ে ফর্ম করবে হাইপোজান্থিন রাইট। হাইপোজান্থিন কনভার্ট করবে কিভাবে, অ্যাডিনোসিন ডিঅ্যামিনেজ এনজাইমের দ্বারা ব্রেকডাউন হলে হাইপোজান্থিন হবে, যেটা হাইপোজান্থিন ফার্দার কনভার্ট হবে জ্যান্থিনে। তো জ্যান্থিনটাই হচ্ছে পরবর্তীতে ইউরিক অ্যাসিডে রূপান্তর হবে রাইট। তো ইউরিক অ্যাসিড বেসিক্যালি এই ডিঅ্যামিনেশন রিঅ্যাকশনের মাধ্যমে আমাদের বডিতে হয় অ্যামোনিয়াম রাইট। তো অ্যামোনিয়াম হচ্ছে ফার্দার সাইট্রিক অ্যাসিড, তোমার সরি ইউরিয়া সাইকেলের মাধ্যমে ইউরিক অ্যাসিড রূপান্তর হয়। আমার কথা কি বুঝতে পারছো নাকি একটু জটিল মনে হচ্ছে? স্যার আবার একটু বলেন। স্যার, জটিল জটিল। দ্রুত। আচ্ছা, তোমাদের এই যে যে নিউক্লিক অ্যাসিড ইয়াটা, তোমাদেরকে এখানে নিউক্লিওটাইড নিউক্লিওসাইড এগুলো তো বুঝতে পারছো। তো প্রথমে জি হচ্ছে স্যার। তোমার, হ্যাঁ প্রথমে এই ফসফেট ব্রেকডাউন হয়ে তোমার হচ্ছে ওই শুধু রাইবোজ সুগার আর বেস থাকবে রাইট। বেস থাকার পরে তোমার হচ্ছে ডিঅ্যামিনেশন রিঅ্যাকশন হবে, হ্যাঁ। তো ডিঅ্যামিনেশন রিঅ্যাকশনের ক্ষেত্রে এটা হচ্ছে তোমার নিউক্লিওটাইডেজ যে এনজাইমগুলো আছে না, নিউক্লিওটাইডেজ এনজাইম হচ্ছে এই 5 প্রাইম নিউক্লিওসাইডেস টাইডেস, তার মানে হচ্ছে নিউক্লিওটাইডে 5 প্রাইমে ব্রেকডাউন করবে, ফসফেট গ্রুপ রিমুভ করবে, এবং তারপরে শুধুমাত্র তোমার অ্যাডিনোসিন বেসটা থাকবে রাইট। তো অ্যাডিনোসিন বেসটা যখন থাকবে তখন ডিঅ্যামিনেশন রিঅ্যাকশন হবে ডিঅ্যামিনেজ এনজাইমের দ্বারা, ঠিক আছে। তো ডিঅ্যামিনেজ এনজাইমের মাধ্যমে তুমি ফাইনালি হচ্ছে অ্যামোনিয়া হবে, সেই অ্যামোনিয়াটা হচ্ছে ইউরিয়া সাইকেলে যাইয়া ইউরিক অ্যাসিডে রূপান্তর হবে, যেটা হচ্ছে আমাদের বডি থেকে ইউরিয়া, হিউম্যানের ক্ষেত্রে ইউরিয়া হয়ে ইউরিনের সাথে বের হয়ে যাবে। বুঝতে পারছো নাকি আরেকবার বলবো? স্যার আরেকবার বলেন। বলেন। একবার বলেন। আচ্ছা, তোমরা যে এই যে নিউক্লিক অ্যাসিড বেসগুলো দেখছো রাইট, এই বেসগুলা যে আমি বলছি যে এই বেসগুলা ভেঙে ইউরিক অ্যাসিডে রূপান্তর হবে, সেটা বলছি ইউরিক অ্যাসিডের রূপান্তর একটা ধাপে হয় না, একাধিক ধাপে হয় রাইট। প্রথমে এই ফসফেট গ্রুপটা ভেঙে যাবে রাইট, তারপরে থাকবে কি নিউক্লিওসাইড। এই নিউক্লিওসাইড ভাঙার ক্ষেত্রে তোমার হচ্ছে যে নিউক্লিওসাইডটা ভাঙার ক্ষেত্রে তোমার যে এনজাইম গুলো আছে রাইট, কিছু মেটাবলিক এনজাইম, তো ফসফেট গ্রুপ রিমুভ হবে 5 প্রাইম নিউক্লিওটাইডেজ এনজাইমের দ্বারা। তারপর হচ্ছে ডিঅ্যামিনেজ এনজাইমের দ্বারা তোমার হচ্ছে এই সাইক্লিক কম্পাউন্ড গুলো নিউক্লিক অ্যাসিড গুলো ব্রেকডাউন হয়ে জ্যান্থিনে রূপান্তর হবে, ঠিক আছে। সেখান থেকে হবে হচ্ছে অ্যামোনিয়া, সরি অ্যামোনিয়াম রাইট, NH4+, সেইখান থেকে ইউরিক অ্যাসিড সাইকেলে যায়। এতটুক তো মনে থাকবে নাকি? জি স্যার। স্যার আপনি তারপর হাইপোজেন্থিক মানে জ্যান্থিনের আগে একটু আগে আরেকটা টার্ম ইউজ করছেন, হাইপোজ্যান্থিন নাকি? হ্যাঁ, হাইপোজান্থিন তারপরে জ্যান্থিন রাইট। তো হাইপোজান্থিন যেটা হয় সেটা হচ্ছে ডিঅ্যামিনেজ এনজাইম। তোমার যদি এটা অ্যাডিনোসিন হয়, ধরো তোমার অ্যাডেনিন বেজ হয়, সেই ক্ষেত্রে অ্যাডিনোসিন ডিঅ্যামিনেজ এনজাইম। আর যদি গুয়ানিন হয় তাহলে হচ্ছে গুয়ানিন ডিঅ্যামিনেজ এনজাইম। তুমি ইন জেনারেল ডিঅ্যামিনেজ এনজাইমের দ্বারা এটা ব্রেকডাউন হয়ে হাইপোজান্থিন থেকে জ্যান্থিন, দেন অ্যামোনিয়াম, তারপরে হচ্ছে ইউরিয়া সাইকেলে ঢুকবে, ইউরিয়া হয়ে বের হবে। জাস্ট এতটুকু মনে রাখো, ওকে স্যার। ঠিক আছে।
এইটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড মানে এলিমিনেশন অফ নিউক্লিক অ্যাসিড থ্রো ব্রেকডাউন, রাইট? এর যেখান থেকে আমরা তোমরা এটা মাথায় রাখো যে যে কোনো মেটাবলিজমে আমরা তিনটা ধাপ তিনটা প্রসেস আমি তোমাদেরকে বলছি। একটা হচ্ছে ক্যাটাবলিজম, রাইট? এখন তোমাদেরকে আমি যেটা বলতেছি এটা হচ্ছে ক্যাটাবলিজম মানে ব্রেকডাউন, তারপরে হচ্ছে এলিমিনেশন, এই দুইটা, রাইট? আর একটা যেটা আছে সেটা হচ্ছে বায়োসিনথেসিস, তোমাদেরকে পরে বলবো। এই পর্যন্ত ক্লিয়ার? এখন তোমরা আসো যে এই এলিমিনেশন রিঅ্যাকশনের অর্থাৎ নিউক্লিক অ্যাসিড ডিগ্রেডেশন, রাইট? ডিগ্রেডেশন অফ নিউক্লিক অ্যাসিড আর ব্রেকডাউন অফ নিউক্লিক অ্যাসিড। ক্যাটাবলিজমটা গেল, ক্যাটাবলিজম মানে হচ্ছে কিভাবে ডিগ্রেড হচ্ছে বা ব্রেকডাউন হচ্ছে। তো এর এন্ড প্রোডাক্ট হচ্ছে ওয়াটার, কার্বন ডাই অক্সাইড আর কি অ্যামোনিয়াম, রাইট? এখন এই অ্যামোনিয়ামটা আমাদের বডিতে যখন অ্যামোনিয়াম লেভেলটা খুব বের হয়ে যায় তখন আমাদের ইউরিক অ্যাসিড সাইকেল নামে একটা ব্যাপার আছে, ইউরিয়া সাইকেল, হ্যাঁ? তার মানে আমাদের এন্ড প্রোডাক্টের মধ্যে যখন প্রয়োজন হবে সিনথেসিসের জন্য এই অ্যামোনিয়া অন্য ক্ষেত্রে ব্যবহার হবে, আর যদি আননেসেসারি হয়, ব্যবহারের প্রয়োজন না হয়, তখন এটা আমাদের বডি থেকে বের হয়ে যাবে, ঠিক আছে? তো একটা হচ্ছে এইখানে একটা ব্যাপার আছে রেট লিমিটিং স্টেপ বলে, মানে রেগুলেটরি স্টেপ, হ্যাঁ? তো এই রেগুলেটরি স্টেপে তোমরা এর আগে যখন সেল সাইকেল পড়ছো, সেল সাইকেল চেক পয়েন্ট সম্পর্কে তোমাদের কোনো ধারণা আছে? জি স্যার, 3টা চেক পয়েন্ট। রাইট, তার মানে চেক পয়েন্টের নেক্সট স্টেপে যাবে কি যাবে না, রাইট? তোমাকে তোমার এক কোনো বন্ধু বললো, বন্ধু বা বান্ধবী বললো আমার সাথে দেখা দেখা করতে আসো। এখন তুমি যাবা কি যাবার না, তুমি কেন যাবা, কেন এই বন্ধুর সাথে দেখা করতে যাবা, বা অপরিচিত মানুষও থাকতে পারে, কোন জায়গাতে তোমাকে দেখা করতে বলতেছে, রাইট? তো তুমি এগুলা যখন নিজে চিন্তা করবা ওই সামগ্রিক প্রেক্ষাপট, তো চেক পয়েন্ট গুলাও এরকম, রাইট? একটা সেল সাইকেল যখন তোমার ওই যে জি1, একটা হচ্ছে জি জি কি জানো জি জি নট ফেজ, রাইট? নাকি এম1 জি নট ফেজ বলে, যেটা যে সেলটা স্যার, মাইটোসিসে যাওয়ার পরে সে, গ্যাপ ওয়ান এস ফেজ আর গ্যাপ 2 ফেজ, তারপরে এম ফেজ। রাইট, আমি বলতেছি হচ্ছে তোমার প্রথম জি নট ফেজ বলে, যেটা মানে জি মাইটোসিস স্যার। হওয়ার পরে হ্যাঁ স্যার, সেলগুলো ওইটা। ফার্দার সাইকেলে যাওয়ার আগে সেলের নিউট্রিশনাল ভ্যালু, রাইট? নিউট্রিশন ঠিক আছে কিনা, সেলের ফার্দার নিউক্লিক অ্যাসিডের প্রিপারেশন, রাইট? প্রচুর পরিমাণে এনজাইম, যেসব এনজাইম প্রয়োজন ফার্দার নেক্সট স্টেপে যাওয়ার জন্য, সেই এনজাইমের জন্য যে জিন রেগুলেটর, রাইট, এনজাইম, সেগুলো সিনথেসিস আছে কিনা, না হলে সিনথেসিস করবে, যে অংশটাকে বলা হয় প্রিপারেটরি ফেজ, রাইট? প্রিপারেশন ফেজ বেসিক্যালি সাইকেলে যাওয়ার আগে। তো যদি দেখে যে কোনো কিছু শর্টেজ আছে, নিউট্রিশন এনাফ নাই, তখন সে হচ্ছে নেক্সট স্টেপে যাবে না। যদি দেখে যে সবকিছু ঠিক আছে তাহলে সে প্রিপারেশন নিবে ফার্দার এস ফেজে, রাইট? ডিএনএ সিনথেসিস ফেজে যাওয়ার জন্য, রাইট? তো এইখানেও তাই, এই রেগুলেটরি ফেজে, দ্যাট মিন্স রেট লিমিটিং ফেজে, যে অ্যামোনিয়ামটা আমাদের বডিতে তৈরি হলো ব্রেকডাউনের মাধ্যমে, ক্যাটাবলিজমের মাধ্যমে, এইটা ফার্দার যে সিনথেসিস গুলো মানে প্রয়োজন বডির বায়োসিনথেসিসের জন্য অ্যামোনিয়া কিন্তু প্রয়োজন, জানো তো? যদি না জানো এরপরে সুযোগ হলে আমি তোমাদের ক্লাসে বলবো, যদি, কারণ আমি তোমাদেরকে সব পড়াইলে বেসিক্যালি সময় পাবো কিনা জানি না, তারপরেও আমি চেষ্টা করব তোমাদেরকে যদি প্রয়োজন বোধ করি আমি কোনো এক সময় লেকচারের মাঝে। তো যদি প্রয়োজন হয় নেক্সট স্টেপে যাবে, যদি না হয় তাহলে হচ্ছে ইউরিয়া সাইকেলে ঢুকবে এবং বের হয়ে যাবে। তো এই এর জন্য যে রেট লিমিটিং এনজাইম গুলো আছে এটার নাম হচ্ছে কার্বোময়েল ফসফেট সিনথেটেজ অন, হ্যাঁ? যেটা অ্যামোনিয়া থেকে আর কার্বন ডাই অক্সাইডের সাথে কম্বিনেশন করে কার্বোময়েল ফসফেট তৈরি করে, ঠিক আছে? সেই কার্বোময়েল ফসফেটটা হচ্ছে অরনিথিন ট্রান্সকার্বোমাইলেজ এনজাইমের দ্বারা সাইট্রুলিনের সাথে অ্যাড হবে। তোমরা তো সাইট্রুলিন পড়ছো না ইয়াতে, কার্বোহাইড্রেট, তোমাদেরকে বলছিলাম কার্বোহাইড্রেট মেটাবলিজমে তোমরা যখন পড়ছো তখন সাইট্রুলিন সম্পর্কে পরিচিত, রাইট? ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন পড়ছো, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন অথবা ফ্যাটি অ্যাসিড ট্রান্সপোর্ট সিস্টেম পড়ছো। ফ্যাটি অ্যাসিড মেটাবলিজম, লিপিড মেটাবলিজমে, ফ্যাটি অ্যাসিড মেটাবলিজম মানে লিপিড, রাইট? লিপিড মেটাবলিজমের মধ্যে তোমার হচ্ছে কার্বোহাইড্রেট মেটাবলিজমে যখন তোমার লং চেইন সুগার গুলা ব্রেকডাউন হয়ে গ্লুকোজ হয়, রাইট? গ্লুকোজ থেকে ভেঙে অ্যাসিটাইল কোয়ে হয়, তারপরে
আচ্ছা, গতকালকে তোমাদের যে ক্লাসটা নেওয়ার কথা, যে ক্লাসে যেটার কথা বলছিলাম, যে অ্যাসিটাইল কোয়ে ফার্দার হচ্ছে ফ্যাটি অ্যাসিডে এবং প্রোটিনে কনভার্ট হতে পারে, বুঝতে পারছো? এটা বলছিলাম। জি স্যার বলছিলেন। হ্যাঁ, তখন এই যে যেহেতু তোমার হচ্ছে, যেহেতু অ্যাসিটাইল কোয়েটা আসছে কার্বোহাইড্রেট থেকে, তারপরে সেইটা প্রোটিনও সিনথেসিস হতে পারে, আবার হচ্ছে ফ্যাটি অ্যাসিডও সিনথেসিস মানে লিপিডও সিনথেসিস হতে পারে, বুঝতে পারছো? তো এই জন্য এই ইন্টারমিডিয়ারি মেটাবোলাইটটা যেহেতু অন্য কোনো বায়োমলিকুলস যেগুলো আমাদের বডির জন্য প্রয়োজন, ধরো হরমোনের জন্য প্রয়োজন, কিন্তু তুমি হরমোনের জন্য প্রোটিন এখনো খাচ্ছ না, স্টার্ভিং কন্ডিশনে আছো, তখন হচ্ছে অ্যাসিটাইল কোয়ে কনভার্ট হয়ে প্রোটিনে রূপান্তরিত হবে, অথবা অন্য কোনো ফসফোলিপিড যেমন আছে, তোমার কোনো ফ্যাটি অ্যাসিড সিনথেসিস করবে, তারপরে হচ্ছে লিপিড সিনথেসিস করবে, রাইট, বডিতে। তো ফসফোলিপিড যেমন কনস্টিটিউয়েন্ট, সেগুলো তৈরি করার ক্ষেত্রে ইন্টারমিডিয়ারি মেটাবোলাইট গুলা ইউজ করে, যার কারণে এটাকে বলা হয় ইন্টারমিডিয়ারি মেটাবলিক প্রসেস। এই যে রোজা রাখা ভালো, সায়েন্স এটা কেন বলে জানো তো? যেমন হচ্ছে এটা সায়েন্সও কিন্তু স্বীকার করে শরীরের জন্য রোজা রাখা ভালো, জি এবং তার স্যার। মধ্যে একটা ভালো প্রসেস হচ্ছে ফ্যাগোসাইটোসিস, আনওয়ান্টেড মলিকুল তোমার বডি থেকে বের হয়ে যাবে, এবং যেগুলো প্রয়োজন টার্মিনালি সেখান থেকে এনার্জি নিবে, মানে সেগুলো ব্রেকডাউন করে সেখান থেকে বডি এনার্জি নিবে, তার মানে রেসিডুয়াল, মনে রেখো রেসিডুয়াল যে টার্মিনাল আর রেসিডুয়াল কম্পোনেন্টস দ্যাট উইল নট বি ইউজড বাই ইয়োর বডি বাট উইল বি ইউজড ফর এনার্জি ডিউরিং দ্য স্টার্ভিং state or stressful state, right? And will be eliminated from your body, therefore will reduce toxicity. তো এই মেকানিজমটা জাস্ট সিম্পলি মাথায় রেখো, হ্যাঁ। তো এই জন্যই আমি তোমাদেরকে বলছিলাম, তোমরা কার্বোহাইড্রেট মেটাবলিজমটা যেহেতু পড়ছো, ইন্টারমিডিয়ারি মেটাবলিক প্রসেসটা এই জন্য জানবা, যে আমরা যখন লং টার্ম খাওয়া দাওয়া করি, যেটা বলতেছিলাম তখন কালকে ইন্টারনেট কানেকশনে তোমরা বুঝতে পারোনি বা শুনতে পারোনি, যখন আমরা কার্বোহাইড্রেট প্রোটিন বা আমরা কিন্তু আমাদের উচিত হচ্ছে ব্যালেন্স ডায়েট করা, হ্যাঁ। ফুড অ্যান্ড নিউট্রিশনে তোমাদেরকে যে পড়াবেন, যিনি পড়াবেন তিনি হয়তো ব্যালেন্স ডায়েট সম্পর্কে পড়াবেন। তো ব্যালেন্স ডায়েট মানে হচ্ছে প্রোটিন, কার্বোহাইড্রেট আর লিপিডের রেশিওটা ঠিক রাখা, সাথে হচ্ছে তোমার ওই যে ট্রেস এলিমেন্ট যেটা ভিটামিন মিনারেল সেগুলো রাখতে হয়। কিন্তু আমাদের বাস্তবিক ক্ষেত্রে প্র্যাকটিক্যাল লাইফে এমনও হয় যে আমরা 3 দিনের মধ্যে কোনো প্রোটিন খাইনি, এরকম মানুষ আছে কি নাই? জি স্যার। তো তোমরা সকালে কেউ কার্বোহাইড্রেট খাইছো, হয়তো দুপুরেও কার্বোহাইড্রেট খাওয়া যদি ভালো লাগে, আবার রাতেও সেটাই খাওয়া, সেই ক্ষেত্রে তোমার শরীরের প্রোটিন আসবে কোথা থেকে? তোমার বডিতে যেখানে যেখানে সেল আছে সেখান থেকে ভাঙ্গা প্রোটিন আসবে? ইউজুয়ালি আসবে না। কিন্তু তুমি যদি কোনো খাবারই না খাও, স্টার্ভিং থাকো মেবি 10 days আর 11 days, তখন হচ্ছে তোমার বডি ফ্যাট ভাঙার পরে যখন রিমেইনিং ফ্যাট থাকবে না, তখন প্রোটিন ভাঙা শুরু করবে। তখন প্রোটিন ভাঙা শুরু করা হচ্ছে তোমার অর্গান ভাঙা শুরু করবে, রাইট? তখন আর মানুষ বাঁচে না। এটা হচ্ছে ফ্যাক্ট। তো এগুলোও কিন্তু মেটাবলিজম, রাইট? তো মেটাবলিক প্রসেস গুলো যখন স্টপ হয়ে যাবে, তুমি ভাঙতে ভাঙতে তোমার বডির প্রোটিনই ভাঙা শুরু করলা, তখন কি আর থাকবে? সেলগুলো বাঁচবে না, এনজাইম গুলো বাঁচবে না, মানে সিনথেসিস হতে পারবে না। এনিওয়ে, তো যেটা বলতেছিলাম, যে এরপরে সাইট্রোলিন, যে কারণে তোমার সাইট্রোলিনের কথা আসলাম, তো তোমার ওই যে ফ্যাটি অ্যাসাইল কোয়ে যেটা আছে না, ফ্যাটি অ্যাসিড যেমন অ্যাসিটাইল কোয়ে যেমন ট্রান্সপোর্ট হয় না, টিসিএস সাইকেলে ঢুকে সেখান থেকে এনার্জি পাও, তাই তো? নাকি ভুল বললাম? জি জি স্যার। তো ফ্যাটি অ্যাসাইল কোয়ে সরাসরি তোমার ওই যে, তোমরা তো ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনও পড়ছো, রাইট? তো ফ্যাটি অ্যাসাইল কোয়ে সরাসরি হচ্ছে তোমার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনের মধ্য দিয়ে ট্রান্সপোর্ট হইতে পারে না, ঠিক আছে? এর জন্য সে হচ্ছে সাইটোলিনের হেল্প নেয়, সাইটোলিনের সাথে বাইন্ড করে তোমার হচ্ছে ট্রান্সপোর্টারের মাধ্যমে তোমার যে চ্যানেলটা আছে না, মেমব্রেন চ্যানেল, মাইটোকন্ড্রিয়াল তোমার হচ্ছে ইন্টার মেমব্রেন যে চ্যানেল গুলো আছে না, যে চ্যানেলের ভিতর দিয়ে সোডিয়াম, পটাশিয়াম বা বিভিন্ন আয়ন বা মলিকুল গুলো ঢুকে, তার মধ্য দিয়ে সাইটোলিনের ভিতর দিয়ে সে হচ্ছে ইন্টার মেমব্রেন স্পেসে ঢুকে, মানে ইন্টার মেমব্রেন স্পেসে ঢোকার পরে তারপরে হচ্ছে সাইটোলিন থেকে আবার আলাদা হয়ে যায়। আলাদা হওয়ার পরে এটা কেমন হয়, তোমাদের ওই যে কেমন বিয়ের বাড়িতে গেট হয় তো নাকি, জি জানো? স্যার। সেই গেট দিয়ে কি সবাই ঢুকতে পারে, যে কোনো অপরিচিত মানুষ ঢুকে? না স্যার, কার্ড লাগে। হ্যাঁ, তো কার্ড লাগে, রাইট? তো এই সাইটোলিনটা হচ্ছে কার্ড,
ওই সাইটোলিন দিয়ে ঢোকার পরে তারপরে তুমি কার্ডটা কি করবে, এই ক্ষেত্রে যেটা হয় তোমার কার্ডটা তোমার কাছে সবসময় থেকে যায়, কিন্তু সাইটোলিনটা হচ্ছে ঢুকাই দিয়ে চলে যায়। এরা হচ্ছে মানে তোমাকে কি মানে বেটার এক্সাম্পল হচ্ছে যে তোমার কেউ একজন ইন্ট্রোডিউস করাই দিল, তারপরে সে তার কাজে চলে গেল, তুমি তার সাথে কাজ করলা, শেষ। তো সাইটোলিনটা হচ্ছে মানে অপরিচিত তোমাদের কেউ না আর কি, এখানে যাতে মাথার মধ্যে থাকে এই জন্য এক্সাম্পলটা দিলাম। সাইটোলিন অপরিচিত কেউ না। সাইটোলিন অন্যদিকে যেমন ফ্যাটি অ্যাসিড লিপিড মেটাবলিজমের ক্ষেত্রে ট্রান্সপোর্টিং এ হেল্প করছে, আর এই ক্ষেত্রে সে সাইটোলিনটা অপ্রয়োজনীয় সাইটোলিন আমাদের বডিতে মানে যেগুলো এক্সিস্টিং ইন্টারমিডিয়ারি মেটাবোলাইট, যেটা ওই ক্ষেত্রে একটা কাজ করছে, আবার ওই রিমেইনিংটাই তোমার হচ্ছে অন্য মেটাবলিক প্রসেসে কাজ করছে। এটা বডিতে বাইরে থেকে তোমাকে দিতে হবে না, এটা বডির মধ্যে অলরেডি এক্সিস্টিং সাইটোলিনের সাথে বাইন্ড করবে কার্বোমাইল ফসফেট, রাইট? এটা হচ্ছে অরনিথিন ট্রান্সকার্বোমাইলেজ এনজাইমের মাধ্যমে, তারপরে সেখান থেকে আরজিনো সাকসিনেট হবে, রাইট? তো এনজাইম যেটা কাজ করবে, এগুলো জাস্ট সিম্পল কোন কোন এনজাইম গুলো এখানে কাজ করতেছে সেইগুলো তোমরা একটু মনে রাখো। আরজিনো সাকসিনেট সিনথেটেস, তারপরে আরজিনো সাকসিনেজ এনজাইমের মাধ্যমে টিউমারের তৈরি করবে এবং আর্জিনিনটা থেকে যাবে, ঠিক আছে? যখন হচ্ছে ওয়াটার মলিকুল এর সাথে কম্বিনেশনের মাধ্যমে আর্জিনেজের মাধ্যমে অরনিথিন তৈরি হবে এবং ইউরিয়া বের হয়ে যাবে, রাইট? এই যে ইউরিয়া প্রসেস, দেখো অরনিথিন কিন্তু আবার তৈরি হলো, তো আবারও এই একই সাইক্লিক প্রসেসে এগুলা যাবে এবং আমাদের বডি থেকে এই টক্সিক ইউরিক অ্যাসিড কিন্তু ভেরি মাছ টক্সিক এবং অ্যামোনিয়াও টক্সিক, রাইট? তো এটা একটা নির্দিষ্ট লিমিট আছে আমাদের বডিতে, দেখবা যে যারা হচ্ছে ইউরিন টেস্ট করে তাদের একটা স্ট্যান্ডার্ড লিমিট আছে, এর বাইরে গেলে এক ধরনের ওষুধ দেয়, আর ইয়াতে গেলে সেই ওষুধগুলো কাজ করে বেসিক্যালি এই এনজাইমগুলোকে, রেগুলেটরি এনজাইমগুলোকে কমানো বাড়ানোর মাধ্যমে ইউরিয়া সাইকেলটা কম বেশি করবে। কোন এনজাইমের ডিফিসিয়েন্সিতে হচ্ছে সেই এনজাইমের অ্যাক্টিভিটি কমানো বা বাড়ানোর মাধ্যমে। ক্লিয়ার? জি স্যার। তো তোমাদের হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি। তো আমি তোমাদেরকে আজকে এ পর্যন্ত রাখবো, হ্যাঁ? কারণ তোমাদের আর হচ্ছে মনে হয় 2 মিনিট আছে, রাইট? কয়টা পর্যন্ত ক্লাসটা? 11:20। তো তোমাদের কি নেক্সট ক্লাস আছে নাকি? জি স্যার। ওকে, তো এই জন্য আমি তোমাদেরকে রেখে দিব যাতে তোমরা নেক্সট ক্লাসটা ঠিকমতো মনোযোগ দিয়ে করতে পারো। তোমার আজ তো আমি তোমাদেরকে যে কোশ্চেন করছি, মানে সরি এ পর্যন্ত যেগুলো পড়াইছি, তো এর মধ্যে তোমাদের আর কোনো কোশ্চেন আছে? যদি না থাকে তাহলে আমি পরবর্তীতে মানে এরপরে নেক্সট স্টেপ শুরু করব, আর যদি থাকে তাহলে এখন বলতে পারো। ক্লিয়ার, রাইট? তোমাদের কোনো কোশ্চেন নাই? স্যার আপাতত নেই। ওকে, এক্সিলেন্ট। দেন হ্যাভ এ গুড ডে অ্যান্ড ডু ইউর নেক্সট ক্লাস। তারপরে যদি তোমাদের কোনো কোশ্চেন তৈরি হয় মাথার মধ্যে আমাকে বলো, হ্যাঁ? আমি নেক্সট ক্লাসে শুরু করার আগে বা পরে ডিসকাস করব। তো তোমাদের সাথে আমার নেক্সট ক্লাস কবে? স্যার রবিবার। নেক্সট রোববার। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, হ্যাভ এ গুড ডে।